গতকালকে নাকি এই জায়গায় জাফলংয়ে এই জায়গায় একজন মানুষ মারা গেছে স্রোতের মধ্যে পড়ে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট থেকে আপনাদের স্বাগতম। সিলেট কারো কাছে আধ্যাত্মিক নগরী, কারো কাছে চায়ের দেশ, কারো চোখে প্রকৃতি কন্যা। আজকের এই ভিডিওতে মায়াবী শহর সিলেটের অপরূপ সুন্দর কিছু দর্শনীয় স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবো। সাথে থাকছে এইসব দর্শনীয় স্থানগুলোতে কিভাবে যাবেন, কত খরচ পড়বে, কোথায় থাকবেন এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস সহ পুরো সিলেট ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সিলেট জার্নিটা শুরু করেছিলাম সন্ধ্যা 7টায় বাসে করে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলসে। ভাড়া পড়েছিল 1000 টাকা পার পারসন। প্রায় 14 ঘন্টা জার্নি পরে আমরা পরদিন সকাল 7টায় এসে পৌঁছাই সিলেটের হুমায়ুন চত্বরে। শাহজাদপুর ট্রাভেলসের সিলেটের বাসটা খুবই বাজে ছিল। যারা পাবনা থেকে আসবেন রিকমেন্ড করব এই বাস এড়িয়ে চলার জন্য। ঢাকা থেকে রওনা দিলেও আপনারা সকাল সকাল এসেই পৌঁছাবেন সিলেটের এই হুমায়ুন চত্বরে। একদিনের ট্যুর প্ল্যান থাকলে এখান থেকেই লেগুনা বা সিএনজি ভাড়া করে 2 থেকে 3টা প্লেস ঘুরে আবার এই হুমায়ুন চত্বর বা কদমতলী বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা দিয়ে দিতে পারবেন। আমাদের যেহেতু 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান, সেজন্য আমরা এখন সোজা চলে যাব আমাদের আগে থেকেই বুক করা হোটেল হলিগেটে। আর হুমায়ুন চত্বর থেকে হোটেল পর্যন্ত প্রায় 9 কিলোমিটার, সিএনজি দামাদামি করে 180 টাকায় ভাড়া করলাম। এই হলো আমাদের হোটেল। এখন রিসেপশনে গিয়ে দেখি 2টার আগে চেক ইন করা যায় কিনা। গাইস, প্রায় 14 ঘন্টা জার্নির পরে আমরা পাবনা থেকে সিলেটে এসব পৌঁছাই। আমরা আগে থেকেই হোটেল হলিগেটে রুম বুক করে রাখছিলাম। ওইখানে চেক ইন টাইম হচ্ছে 2টার সময়, বাট আমরা এসে পৌঁছে হচ্ছে 7টার সময়। তাও আমরা হোটেলে যাই, গিয়ে জানার চেষ্টা করি যে ওইখানে কোনো রুম ফাঁকা আছে কি না। যদি রুম ফাঁকা থাকে তাহলে ওরা দিয়ে দেয় অনেক সময় চেক ইন করার জন্য, বাট রুম ফাঁকা ছিল না। এই জন্য আমরা ডিসিশন নিলাম যে যেহেতু জার্নি করে আসছি টায়ার্ড, তাও সারাদিন তো আর নষ্ট করতে দেওয়া যাবে না। 2টার সময় যদি রুমে উঠি দেখা যাবে যে আমরা আর কোথাও যাইতে পারবো না। এই জন্য আমরা সাথে সাথে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বাজে 9টার সময় আমরা বের হয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। এখন সোজা চলে যাব সাদা পাথর ভোলাগঞ্জে। দেন সাদা পাথর থেকে যখন আমরা ব্যাক করব তখন আমরা মালনীছড়া চা বাগানে একবার ঘোরা দিয়ে যাব। আর আমরা এই যে সামনে এই সিএনজিটা ভাড়া করছি হচ্ছে সাদা পাথরের জন্য সারাদিনের জন্য 2200 টাকা। এখন যেহেতু পূজার সময় এই জন্য একটু ভাড়া বেশি। নর্মালি আপনারা 1800 টাকার মধ্যেই পেয়ে যাবেন, 1800 টাকা বা 1700 টাকা সর্বনিম্ন এর মধ্যে পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা যখন সিএনজি ভাড়া করবেন, যখন আপনারা সিএনজি ভাড়া করতে যাবেন তখন অবশ্যই জেনে নেবেন যে ওনার গ্যাস তুলতে হবে কিনা। যদি গ্যাস তুলতে হয় তাহলে এখানে আমাদের মতো এসে দাঁড়ায় থাকতে হবে বেশ কিছুক্ষণ। মন্টানা হোটেলে সকালে খাবার শেষ করে আমাদের হোটেলের পাশেই হজরত শাহজালাল রোড থেকেই এই সিএনজিটা ভাড়া করি। তবে সিএনজি ছাড়াও আম্বারখানা রোড থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে প্রতি 20 মিনিট পর বিআরটিসি বাস ছাড়াও আরও বেশ কয়েকটি ডিরেক্ট বাস সাদা পাথরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে মাত্র 70 থেকে 80 টাকা করে। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাসগুলো চলাচল করে। এখন আসি আমরা আমাদের সিলেট ট্যুরটা কীভাবে প্ল্যান করলাম। মেইনলি আপনি যখন সাদা পাথরে যাবেন এই রোডেই মালনীছড়া চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট পড়বে। একদিনে আপনি এই 3টা প্লেস ইজিলি কভার দিতে পারবেন। দেন পরের দিন জাফলং, লালাখাল কভার দিতে পারবেন। হাতে সময় থাকলে বিছানাকান্দিও ঘোরা দিয়ে আসতে পারেন। বাট আমরা যেহেতু 14 ঘন্টা জার্নি পরে প্রচুর টায়ার্ড, সেজন্য আজকে আমরা সোজা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। আসার পথে রাতারগুল আর চা বাগান ঘুরতে পারি, ডিপেন্ড করতেছে শরীরের ওপর। আম্বারখানা থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আর এই 33 কিলোমিটার পথ যেতে আপনার একটুও খারাপ লাগবে না, কারণ রাস্তার দুপাশে সবুজের সমারোহ আপনার মন কেড়ে নেবে। প্রায় 1.5 ঘন্টা জার্নি পরে আমরা পৌঁছালাম সাদা পাথরে। আজকের ওয়েদারটা কিন্তু একবারে জোস একটা ওয়েদার। ইন্ডিয়ার আকাশ ছোঁয়া পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেই। সোজা ঘাটে চলে আসলাম। এখান থেকে নৌকা রিজার্ভ করতে হবে। মানুষে গিজ করতেছে অলরেডি। পূজা উপলক্ষে আজকে প্রচুর ভিড় এই জায়গায়। এই জন্য মহিলা মানুষের যে লাইনটা আছে ওইখানে একজন মহিলা মানুষ দাঁড় করাই দিছি। খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই নৌকা পাবে। আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে নৌকা পেলাম। এক নৌকার জন্য দিতে হবে আপনাকে 800 টাকা। আর এক নৌকায় যেতে পারবেন মাত্র 8 জন। যদি 9 জন হয় তাহলে আপনাকে আরেকটা নৌকা নিতে হবে। তবে যাত্রীদের জন্য কোনো ভাড়া দিতে হয় না। গাইস, মাঝে আমাদের সাদা পাথরের এই ঘাটে নামাই দিছে। এখন আমাদেরকে হেঁটে হেঁটে একটু দূরে যেতে হবে। ওই জায়গায় প্রায় বালির উপর দিয়ে 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে। দূর থেকে দেখেই মনে হচ্ছে যে সামনে সাদা সাদা প্রচুর পাথর।
সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো নয়নাভিরাম সাদা পাথর। দূর থেকে দেখলে এই জায়গাটিকে অনেকটা বদ্বীপের মতো লাগে। আর চারপাশের অসংখ্য সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে বলেই হয়তোবা একে সাদা পাথর বলা হয়। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ি সবুজ মিলেমিশে যেন একাকার। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোত দেখলে আপনার চোখ জড়িয়ে যাবে। পাথরের উপর দিয়ে বয়ে চলা হিমশীতল পানির কলকল শব্দে হারিয়ে যাবেন এখানকার প্রকৃতির মাঝে। সাদা পাথরে আসার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে জুন থেকে নভেম্বর মাসের মধ্যে, কারণ বর্ষাকালেই সাদা পাথর তার প্রকৃত রূপ ফিরে পায়। অন্য সময় আসলে পাথরের সৌন্দর্য ঠিকই উপভোগ করতে পারবেন, বাট পানির দেখা পাবেন না। সাদা পাথরে ঘোরা দিয়ে ডিরেক্ট চলে আসলাম হোটেল রুমে। চলেন রুমের অবস্থা কি দেখি। রুম খুবই ছোট, একটা কিং সাইজের বেড আছে, আর টয়লেটের অবস্থা তেমন একটা খারাপ না, তবে রুমের কন্ডিশন কিন্তু খুবই বাজে। সিলিংয়ে অলরেডি দেখতেছেন ফাঙ্গাস জমে গেছে। আর সবচেয়ে উইয়ার্ড যে বিষয়টা হলো এই ভাঙ্গা সুইচ বোর্ডটা। আপনারা চিন্তা করেন, আপনারা যদি কোনো বেবি নিয়ে আসেন, বেবিদের প্রথম পছন্দের জায়গায় হবে এই জায়গায় এসে আঙুল ঢোকানো, ফ্যানের সুইচ নিয়ে নাড়ানাড়ি করা। আর যেটা আমার বেবি অলরেডি 3-4 বার করে ফেলছে। সেজন্য আমি রিসিপশনে ফোন দিয়ে কস্টেপ লাগানোর ব্যবস্থা করলাম। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। পাশেই নাকি কাচ্চি ভাই আছে, আর আপনারা তো জানেন যে কাচ্চি ভাইয়ের কাচ্চির নাকি সেই স্বাদ। গাইস, সবাইকে শুভ সকাল। সিলেটের সেকেন্ড দিন থেকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আজকে সকাল সকাল চলে আসলাম মালনীছড়া চা বাগানে। গতকালকে আমরা সাদা পাথর গেছিলাম, বাট সারাদিন জার্নি করার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য আর রাতারগুলের দিকে যাওয়া হয় নাই। তো আজকের ট্যুর প্ল্যানটা হচ্ছে আমরা এখন মালনীছড়া চা বাগানে আছি, দেন আমরা যাব এখন রাতারগুল হয়ে এরপর আমরা আবার জাফলং যাব। একটু লং রুট হবে, তাও কিছু করার নাই, যেহেতু আমরা গতকালকে যেতে পারি নাই। আর মালনীছড়া চা বাগান এটা কিন্তু পাক উপমহাদেশে সবচেয়ে পুরাতন, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বৃহত্তম একটা প্রতিষ্ঠিত চা বাগান এই মালনীছড়া চা বাগান। প্রায় 1854 সালে এই চা বাগানটা প্রতিষ্ঠিত হয় 1500 একর জমির উপরে। অলরেডি রওনা দিয়ে দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। গতকালকে সিএনজিটাই আজকে আবার ভাড়া নিলাম 3000 টাকায়। যেহেতু আমরা আজকে রাতারগুল যাব, রাতারগুলটা জাফলংয়ের রোডে পড়ে নাই, সেজন্য প্রচুর ঘুরতে হবে, আর এই ঘোরার জন্যই ভাড়াটা বেশি যাচ্ছে। চা বাগান দেন জাফলং গেলে আপনারা 2200 থেকে 2500 টাকার মধ্যেই সিএনজি পেয়ে যাবেন। আমি এখন রাতারগুলে, এই জায়গায় প্রচুর ভিড়, ঘাটে কোনো নৌকা দেখতেছি না, আশেপাশে প্রচুর মানুষ গিজগিজ করতেছে। তো নৌকার জন্য সিরিয়াল দিলাম, বললো যে 30 মিনিট সময় লাগবে। আর নৌকার ভাড়া পড়ছে 750 টাকা, আর এখানে প্রতি পার্সনের জন্য আপনার 57 টাকা করে দিতে হয়, আর মোটমাট নিচে হচ্ছে আমার কাছ থেকে 850 টাকা। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের অ্যামাজন হিসেবেও পরিচিত। এটি একটি মিঠাপানির জলাবন। এমনকি পুরো পৃথিবীতে 22টি মিঠাপানির জলাবনের মধ্যে বাংলাদেশের সিলেটের রাতারগুল একটি। এই বনের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে চাইলে নৌকায় করে পুরো বন ঘুরতে হবে, বিশেষ করে বর্ষাকালে। বনের ভিতরে ঢুকলে প্রকৃতির গহীন নীরবতায় আর সবুজের সমারোহে হারিয়ে যেতে মন চাইবে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, চাইলে ওয়াচ টাওয়ারেও পড়তে পারেন। রাতারগুলায় ঘোরাঘুরি করে আমরা প্রায় 1.5 ঘন্টা আগে রওনা দিয়ে দিয়েছিলাম, আর এই জায়গায় এসে বিশাল একটা জ্যাম পাইছি। কারণ সামনে আগে এসে দেখি এরা নাচানাচি করতেছে পুরো রাস্তা ব্লক করে। মেবি আজকে মূর্তি ডুবাবে, সেজন্য নদীর দিকে মূর্তি নিয়ে যাচ্ছে, বাট রাস্তা কেন ব্লক করতে হবে আমার মাথায় ঢোকে না। আপনি জাফলংয়ের যতই কাছে যেতে থাকবেন, আপনার নজর কাটবে ইন্ডিয়ার আকাশের সাথে মিশে যাওয়া সুউচ্চ পাহাড়গুলো। সবুজে ঘেরা পাহাড়গুলো মনে হয় আকাশের মেঘ ভেদ করে উপরে উঠে গেছে। যেতে যেতে 2-3টা ঝর্ণাও চোখে পড়বে। কষ্ট একটাই, এই পাহাড়গুলো আমাদের না। প্রায় 2 ঘন্টা জার্নির পরে জাফলংয়ে এসে পৌঁছালাম। জাফলংয়ে এসে প্রথমে আপনার চোখে পড়বে ইন্ডিয়ার ডাউকি পাহাড়ের বাড়িগুলো। এখানেও বেশ কিছু রিসোর্ট এবং রেস্টুরেন্ট আছে। এরপরে 0 পয়েন্টে যেতে হলে আপনাকে হাজার হাজার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর বাম পাশে প্রচুর দোকান আছে,
যেখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট কম দামে পেয়ে যাবেন। চলে আসলাম জাফলংয়ে 0 পয়েন্টে। এখন ওইদিকে যাচ্ছি। আমি আগেই ওই বিজিবির ওই জায়গা থেকে পারমিশন নিয়ে নিছি যে ড্রোন উড়ানো যাবে কিনা। বললো যে ড্রোন উড়ানোতে কোনো সমস্যা নাই, তবে বর্ডারের এই পাশে চারদিকে শুধু পাথর আর পাথর, অনেক বড় বড় সাইজের পাথরও আছে। এই পাথরগুলো নাকি ডাউকি পাহাড় থেকে বর্ষাকালে পানির সাথে চলে আসে। এখন যেহেতু পাথর উত্তোলন নিষিদ্ধ, সেজন্য প্রচুর পাথর জমে গেছে। আর এই পাথরগুলোই জাফলংয়ের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিছে। এই জায়গায় চাইলে আপনারা গোসলও করে নিতে পারবেন। এখানে সাদা পাথরের মতো লকারের ব্যবস্থাও আছে। 100 টাকায় যতক্ষণ ইচ্ছা সাথে আনা জিনিসপত্র রাখতে পারবেন, আর 100% সেফ। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাফলংয়ে আসলে আপনারা ইন্ডিয়ান মানুষদের সাথে হাই হ্যালো করতে পারবেন। এখানে বাংলা ইন্ডিয়ার বর্ডারে কোনো কাঁটাতার নাই, শুধু ইন্ডিয়ার বিএসএফ আর বাংলাদেশের বিজিবি দাঁড়িয়ে থেকে অনুপ্রবেশ করতে বাধা দেয়। আর আজকে যেহেতু দশমী, সেহেতু প্রচুর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং বর্ডারের ওই পাশে ইন্ডিয়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন ভিড় করছে। গাইজ, জাফলং কিন্তু আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনারা যদি সিলেট ভ্রমণে আসেন, যদি জাফলং না আসেন, তাহলে আপনাদের সিলেট ভ্রমণটাই হবে না, আমি যতটুকু মনে হয় আমার। আমি যদিও আসছি সন্ধ্যার সময়, সূর্য পড়ে গেছে অলরেডি, বাট সিলেট ভ্রমণে যদি আসেন, জাফলংয়ে যদি না আসেন, তাহলে আপনি সিলেট ভ্রমণের মজাটা পাবেনই না একবারে। আর গতকালকে নাকি এই জায়গায় জাফলংয়ে এই জায়গায় একজন মানুষ মারা গেছে স্রোতের মধ্যে পড়ে। সিলেট ভ্রমণের তৃতীয় দিনে আমরা কোথাও বের হই নাই। আমাদের হোটেলে চেক আউট হচ্ছে 12টার সময়, আর আমাদের বাস যেহেতু সন্ধ্যা 7টায়, সেজন্য আমরা হোটেলে বলে 6টা পর্যন্ত আরও প্রায় 1500 টাকা এক্সট্রা পে করে রুম বুক করছি। হাতে যেহেতু প্রচুর সময়, বের হয়ে গেলাম সিলেটের আশেপাশে ঘোরার জন্য। এখন রিক্সা নিয়ে যাচ্ছি স্টেডিয়ামের দিকে, সাথে চা বাগানও ঘোরা দিয়ে আসবো। আর আম্বারখানা থেকে স্টেডিয়াম পর্যন্ত রিক্সা ভাড়া নেবে প্রায় 50 টাকা। স্টেডিয়ামের পাশে যেই চা বাগানটা আছে, এই চা বাগানে ঢোকার জন্য এরা টাকা যাচ্ছে। মানে চা পানি খাওয়ার জন্যও না, ডিরেক্ট 120 টাকা যাচ্ছে। একজন গাইড যাবে সাথে, 120 টাকা দিতে হবে, এরা ঘুরাই নিয়ে আসবে। 120 টাকা দেওয়া ছাড়া এরা ঢুকতে দেবে না। এছাড়া সিলেটে যতগুলো চা বাগান আছে প্রায় 2টাতে গেছি, একটাতেও টাকা লাগে নাই। 10-20 টাকা দিলে হয়তো এরা খুশি চা পানির জন্য, 10-20 টাকা নিয়ে খুশি। বাট এই জায়গায় এরা চা পানির টাকা যাচ্ছে না, এই জায়গায় এরা চাচ্ছে হচ্ছে 120 টাকা, যেটা অনেকটা এন্ট্রি ফি বা গাইড ফি হিসেবে এরা ধরে নিচ্ছে। আর যদি জোর জবরদস্তি করা হয় যে কে চাইতেছে এই টাকা বা আপনারা কারা, তখন বলে যে এদের মজুরি হচ্ছে দিনে 170 টাকা, এই জন্য এরা মানুষের কাছ থেকে একটু চায়া নিচ্ছে আর কি। এখন যাচ্ছি হজরত শাহজালালের মাজারে। আমাদের হোটেল থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। মাজার ঘোরা শেষ হলে চা পাতা কিনবো, আর হচ্ছে সাতকরার আচার কিনতে হবে।